ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে পূর্বাচল। নিকারে সবাই নতুন 1 থানা ও 3 উপজেলা গঠনের সিদ্ধান্ত। গণভোটের রায় না মানার কারণে রাজনীতিতে সংকট, মন্তব্য জামাতে আমিরের। দুর্নীতিকেই বাজেট বাস্তবায়নের প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ। দেশে আইনের শাসন ধ্বংস করেছেন শেখ হাসিনা, দাবি রুহুল কবির রিজভীর। জুলাই সংঘটিত সব অপরাধের বিচার নিশ্চিতের দাবি নাহিদের। এবং বিশ্বকাপে রোমাঞ্চকর নকআউটে রাতে DR কঙ্গোর বিপক্ষে নামছে ইংল্যান্ড। মধ্যরাতে বেলজিয়ামের প্রতিপক্ষ সেনেগাল। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। রাজধানীর উপকণ্ঠে অবস্থিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকায় ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গারা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওকে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসের সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। এদিকে নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তামাকির নেতৃত্বে জাইকার প্রতিনিধি দল সাক্ষাৎ করে। বৈঠকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, MRT প্রকল্প এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল সহ চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা নিয়েও আলোচনা হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জাতীয় সংসদ ভবনে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জামাত আমির বলেন, বড় বাজেটে দেয়া কোনো অপরাধ নয়, তবে বাস্তবায়ন সক্ষমতা ও দুর্নীতি রোধ করাই সেখানে প্রধান চ্যালেঞ্জ। জামাতের ছায়া বাজেট আর সরকারের পাশ করা বাজেট কাছাকাছি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। জাতীয় সংসদ ভবনে LED হলে বাজেট পরবর্তী মতবিনিময় সভার আয়োজন করে বিরোধী দল। এ বিষয়ে প্রতিক্রিয়া জানান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এই যে বাজেটটা এসেছে বলা হচ্ছে সর্বকালের সর্ববৃহৎ বাজেট, কিন্তু আমরা যদি মানি অ্যান্ড মার্কেট ইনফ্লেশনের কথা চিন্তা করি তাহলে এটাকে বড় সর্বকালের সর্ববৃহৎ বাজেট বলা যাবে না। তিনি বলেন, বিরোধী দলের জোরালো ভূমিকার কারণে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ বেশ কিছু জনবিরোধী সিদ্ধান্ত সংশোধন করেছে সরকার। বাজেট গতকাল পাশ হয়েছে, বিরোধী দলের কিছু কনসার্ন নেওয়া হয়েছে, কতটুকুর জন্য আমরা ধন্যবাদ জানাই। যেমন কালো টাকা সাদা, এর বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল কঠোর। কাঁদা ছোড়াছুরি ও চরিত্র হনন না করে সংসদের ভেতরে দায়িত্বশীল আচরণের তাগিদ দেন বিরোধী দলীয় নেতা। আমরা দায়িত্বহীন কোনো আচরণ করতে চাই না, আমরা দায়িত্বশীল আচরণ করতে চাই। কাঁদা ছোড়াছুরি এবং চরিত্র হনন বাদ দিয়ে তখন এই সংসদ হবে জনগণের সংসদ। গুম কমিশন, দুদক সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাঠামো বিলুপ্ত হয় আরেকটি বিপ্লবের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, গণভোটের রায় না মানার কারণে রাজনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে। বিপ্লবের প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট গণভোট গুম হয়ে গেছে, প্রেক্ষাপট স্বাধীন বিচার বিভাগের উপরে হাত দেওয়া হয়েছে, দুদক যেটাকে আমরা বলেছি একটা সিস্টেমের আওতায় আনতে হবে, এটাও শেষ হয়ে গেছে। এই ধরনের মেজর যে সমস্যাগুলো যেটার কারণে অতীতে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই সমস্ত বিষয় যদি রাখা হয় তাহলে কেন এই অভ্যুত্থান হয়েছে? জামাত আমির বলেন, এখনো গণতন্ত্র সুদৃঢ় হয়নি, হতাশার পিরামিডেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যদি অধিকার নিয়ে সরকার কোনো অন্য কিছু করেন, টানাটানি করেন, আমরা কিন্তু এটা ছেড়ে দেব না।
শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশে আইনের শাসন প্রক্রিয়া ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা, আর সেখান থেকেই দেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী। সন্ধ্যায় সুপ্রিম কোর্টে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান, দেশে ন্যায় বিচারের ধারণা অনেক প্রাচীন, আর ন্যায় বিচার প্রতিষ্ঠায় তরুণ আইনজীবীদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামী প্রজন্মের তরুণদের বাঁচাতে মাদক নির্মূলে আইনের শাসন দরকার বলেও মনে করেন রিজভী। সেই ন্যায় বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, আর এই সুপ্রতিষ্ঠিত করার দায়িত্ব বিশেষ করে তরুণ আইনজীবীদের। এইটা আমরা যেমন দেখেছি যে শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আদালতের রায় আসতো, অ্যাটর্নি জেনারেলের কলম থেকে জজ সাহেবদের রায় আসতো। সেই পরিস্থিতি, সেই ঐতিহ্যকে অব্যাহত রাখা যাবে না। জুলাই হত্যাযজ্ঞ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ অভিযুক্তদের দেশে ফিরিয়ে রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে রায়ের বাজারে শহীদদের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়নি জানিয়ে জুলাইয়ের সব অপরাধের বিচারে নিশ্চিতের জোর দাবি জানান নাহিদ ইসলাম। মুদাসসির আলী প্রতিবেদন। শুরু হলো ঘটনাবহুল জুলাই মাস। 2024 সালের এই মাসে শুরু হয় স্বৈরাচার সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন। প্রথমে কোটা সংস্কার আন্দোলন হলেও পরে তা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রূপ নেয় এবং তাতে অংশ নেয় ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ। 36 দিনের তীব্র আন্দোলন শেষে 5 আগস্ট পতন ঘটে 17 বছরের ফ্যাসিস্ট সরকারের। জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে বৃষ্টি উপেক্ষা করে রায়ের বাজারে আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করতে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলের নেতারা। কবর জিয়ারত শেষে দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল তা বাস্তবায়ন হয়নি। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচার অত্যন্ত ধীরগতিতে হচ্ছে জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 10 বছরের সাজা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। হাসানুল হক ইনু তিনি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদত জুগিয়েছিলেন। তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ নয়, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে এবং আমরা তার কঠোর থেকে কঠোর বিচার প্রত্যাশা করছি। এছাড়াও মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা সহ সব অপরাধীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনা করেন এনসিপির নেতা। 5 আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে দেওয়ার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সীমান্তে কেবল যুদ্ধ নিরাপত্তা ও প্রতিরক্ষা ইস্যুই নয়, তথ্য ব্যবস্থাপনাও জরুরি। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তথ্যমন্ত্রী। প্রান্তিক কণ্ঠস্বর সত্য, নির্ভুল ও যাচাইকৃত তথ্য প্রচারে একটি নির্ভরযোগ্য মাধ্যম হবে। একই সঙ্গে বাহিনীর সাফল্য, উদ্ভাবন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরবে। তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনার একটি বড় অংশ হবে আপনাদের তৈরি করা এই প্রান্তিক কণ্ঠস্বরের ডিজিটাল প্ল্যাটফর্ম। কাল দেশজুড়ে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথমবারের মতো 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানান, পরীক্ষা নকলমুক্ত এবং সুষ্ঠু করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক মেধা যাচাইয়ের চূড়ান্ত লড়াই। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি আলিম, বিএম, বিএমটি ও ভোকেশনাল মিলিয়ে 12,70,583 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
2রা জুলাই আমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রথমবারের মতো সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। 9টি বোর্ডের একক প্রশ্ন, যেটা অতীতে ছিল না। বাকি 2টি বোর্ড রয়েছে, মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ড। আমরা নেক্সট পরীক্ষা থেকে কমন সাবজেক্টগুলো সব একক প্রশ্ন হবে। প্রশ্নফাঁস রোধে আইন কঠোর করার পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, কেবল পরীক্ষায় নয়, উত্তরপত্র মূল্যায়নেও আনা হচ্ছে কড়াকড়ি। পরীক্ষকদের মূল্যায়ন যাচাইয়ে প্রতিটি বোর্ড থেকে নমুনা খাতা এনে রি-এক্সামিনের ব্যবস্থা থাকবে। এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলোতে খাতা নিয়ে আমরা দেখব এক্সামিনাররা কি ওভার মার্কিং করছে না আন্ডার মার্কিং করছে। পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি তারা যে নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ থাকে, সেই জন্য আমরা এটা নতুন ইনক্লুড করেছি। 2028 সাল থেকে নতুন কারিকুলাম চালুর কথাও জানান তিনি। আমরা কারিকুলামগুলো এই 2027-এ আমাদের স্বল্প সময়ে সম্ভব হয়নি। আমরা 2028 থেকে আমরা নতুন কারিকুলামে যাচ্ছি। সুস্থ, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা শেষ করতে অভিভাবক সহ সকলে সহযোগিতা চেয়েছেন এহসানুল হক মিলন। আপনারা সকলে সহযোগিতা করবেন এবং পরীক্ষা ভালো হবে এই আশা করছি। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন করে একথা বলেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় 6524 জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এমদাদুল হক খানের প্রতিবেদন। সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন আইজিপি আলী হোসেন ফকির। এর আগে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে পুলিশ প্রধান সাংবাদিকদের জানান, পূর্বাচলে আইনশৃঙ্খলা জোরদারে ডিএমপির আওতায় 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন্স, 3টি ডিসি অফিস এবং 41টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্প ডিএমপির অধীনে আনা হবে বলেও জানান তিনি। বলেন, ডিএমপির অন্যান্য বিভাগের মতো একটি স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালিত হবে। পূর্বাচল নতুন শহর প্রকল্প ডিএমপির অধীনে আনয়ন করে এখানে ডিএমপির অন্যান্য বিভাগের মতো একটি স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালিত হবে। আইজিপি বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য পুলিশের প্রায় 6524 জন জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রাখা হয়েছে। নতুন শহর প্রকল্পের জন্য পুলিশের প্রায় 6524 জন জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রাখা হয়েছে। জনাকীর্ণতার কারণে স্থান সংকটে থাকা ঢাকা শহর এবার বিস্তার পাবে পূর্বাচল অবধি। পরিকল্পিত নগরায়ন বাস্তব রূপ পাবে বলে জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। জনকীর্ণতার কারণে স্থান সংকটে থাকা ঢাকা শহর এবার বিস্তার পাবে পূর্বাচল অবধি। পরিকল্পিত নগরায়ন বাস্তব রূপ পাবে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে 2028 সালের নভেম্বর মাসে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিকেলে আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের সম্পূর্ণ ব্যয় বহন করছে চীন। বাংলাদেশকে শুধু উৎপাদিত বিদ্যুৎ কিনতে হবে। প্রাথমিকভাবে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে 21.78 টাকা। এই সময় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনার অক্টোবর নভেম্বর 2028 সালের মধ্যে এখানে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এখানে আমাদের সরকারের সুবিধা হচ্ছে এই পুরো ইনভেস্টমেন্টটাই তারা করছে। তাদের কাছ থেকে শুধু আমরা বিদ্যুৎ কিনবো, এই বিদ্যুতের মূল্যটিও নির্ধারণ করে বিদ্যুৎ বিভাগ তাদের সাথে একটা এগ্রিমেন্ট করেছে। টোটাল উত্তর সিটি কর্পোরেশনের যে বর্জ্য, পুরো বর্জ্যটা এখানে ইউজ হবে এবং এটার বিনিময়ে বাৎসরিক ভাড়া হিসেবে 2 কোটি টাকা করে তারা দেবে।
প্রায় 2 বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও নিয়মিতভাবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রদান শুরু হয়েছে। এতে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা এবং পারিবারিক প্রয়োজনে ভারতে যেতে আগ্রহীদের মধ্যে ফিরেছে স্বস্তি। ভিসা প্রত্যাশীরা বলছেন, এই দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হলে সাধারণ মানুষের যাতায়াত ও যোগাযোগ সহজ হবে। বিস্তারিত জানাচ্ছেন ইমদাদুল হক খান। 5 আগস্ট পরবর্তী নানা প্রেক্ষাপটে এতদিন কেবল জরুরি প্রয়োজন বিবেচনায় মেডিকেল, ব্যবসায়িক, শিক্ষার্থী ও সরকারি কিছু নির্দিষ্ট ক্যাটাগরি ভিসা ইস্যু করছিল ভারত। এবার বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসাও চালু হয়েছে। এই খবরে রাজধানীর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ভিসা আবেদন কেন্দ্রে ভিড় করছেন আবেদনকারীরা। চিকিৎসা, উচ্চশিক্ষা, ব্যবসা কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে ভারতে যেতে ইচ্ছুকরা বলছেন, দীর্ঘ অপেক্ষার পর ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে। 2 বছর পরে টুরিস্টে যেতে পেরে আমরা খুবই খুশি এবং এখন ব্যবস্থাটা মোটামুটি ভালো। আমার ইচ্ছা ছিল ঘোরাফেরা করার, ইন্ডিয়া যাওয়ার, কিন্তু যেতে পারতাম না। আমরা তো সরাসরি কোনোদিনও এভাবে ভিসা করতে পারি না, ওই লোকের মাধ্যমে করতে হয়। সেখানে অবশ্যই কিছুটা হলেও পয়সা করে ডোনেট করতে হয়। ইন্ডিয়ান ভিসার জন্য এসেছি, আমার প্যাশেন্ট আছে, আমার হাজবেন্ড, এই প্রথমে আসলাম। এর আগে আমি কোনো কাজ করি নেই, ভিসার কাজ খুব সহজেই করতে পারছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত হবে বলে প্রত্যাশা তাদের। ট্যুরিস্ট ভিসাটা খুললো, এটাতে আমরা খুবই খুশি, কিন্তু সোলোর যে ব্যাপারটা আছে এটা খুব টাফ ব্যাপার হয়ে গেছে। এটা যদি আরও ইজি করা হয় তাহলে আমাদের যে পাবলিকগুলো আছে এদের জন্য খুবই ভালো হবে। আগে একটু কম ছিল টাকা, টুরিস্ট ভিসা এমনি কম ছিল, এখন একটু বেশি। 2 বছর পর চালু করলো। আজকে আমরা আসছি সকালবেলা, আমি প্রায় 3-3.5 ঘন্টা আগে এসেছি, কিন্তু আসলে এত বেশি রাশ, এত বেশি অসুস্থ হয়ে পড়তেছে লোকজনকে। মনে হয় একটা সিস্টেম করলে মনে হয় ভালো হতো, যে এতজন থেকে এতজন পর্যন্ত আমরা জমা নেব, এতজন থেকে এতজন পর্যন্ত জমা নেব, তাহলে সাধারণ মানুষের কষ্ট হতো না। 2 দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার তাগিদও দেন আবেদনকারীরা। ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক যেহেতু বজায় আমরা সবসময় রাখি, সো এখানে ভিসার যে প্রসিডিংসগুলো আমার মনে হয় যে এগুলোকে আর একটু যদি ফাস্টার করে তাহলে এই দুর্ভোগান্তিটা আমাদের একটু কম হয় আর কি। যেহেতু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা নিগোশিয়েশনে আসছে, 2 বছর পর বিষয়টা খুলছে, তা আমার মনে হয় এটাতে সমস্যার সমাধান হয়ে যাবে এবং ওখানে যে হ্যারাসমেন্টের যে কথাটা বলা হচ্ছে এটা মনে হয় সম্ভাবনা খুব কম। ভারতীয় ভিসা কার্যক্রম নির্বিঘ্ন রাখার দাবিও জানান তারা। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। ফরিদপুরে ভাঙ্গার কাপুরিয়া সদরদি গ্রামের যুবক সুমন হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাঙ্গা থানা চত্বরে এসে অবস্থান নেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্লোগান দেন। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে আরও ভয়াবহ রূপ ধারণ করেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। চলতি বছরের জুনে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা পূর্বের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে, যা চলতি গ্রীষ্মে আরও একটি তীব্র তাপপ্রবাহের আশঙ্কাকে বাড়িয়ে দিয়েছে। এদিকে প্রচণ্ড গরম থেকে বাঁচতে পানিতে নেমে জার্মানিতে 30 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। চলতি বছরের জুনে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা নতুন রেকর্ড করেছে। এতে গ্রীষ্মে আবারও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন বিভাগ জানিয়েছে 21 জুন মেরু অঞ্চলের বাইরের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করেছে। ওই দিনের তাপমাত্রা 2023 ও 2024 সালের একই সময়ের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে শক্তিশালী এল নিনো যুক্ত হলে আগামীতে সমুদ্র ও বায়ুমণ্ডলের তাপমাত্রা আরও বাড়ার সতর্ক বার্তা দিয়েছেন বিজ্ঞানীরা। জার্মানিতে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে নদী, হ্রদ ও অন্যান্য জলাশয়ে গোসল করতে গিয়ে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই পুরুষ, কয়েকজন কিশোরও রয়েছেন। ইউরোপের এই উচ্চ তাপমাত্রার কারণে 1300-র বেশি অতিরিক্ত মৃত্যু রেকর্ড হয়েছে, যাদের একটি বড় অংশ 65 ঊর্ধ্ব মানুষ বলে জানিয়েছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া বাড়িতেও মৃত্যু হার বেড়েছে 40%।
জার্মানির আবহাওয়া দপ্তর জানায় কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর আপাতত তাপমাত্রা কিছুটা কমেছে, তবে 10 থেকে 12 জুলাইয়ের মধ্যে আবারও পরিস্থিতি পাল্টে যেতে পারে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বোর্ড থেকে ছুটি পাওয়ায় ঘোষিত দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। ফলে নতুন অধিনায়ক হিসেবে টি-20 সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক তাহিদ হৃদয়। দলে চমক হিসেবে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং মোসাদ্দেক হোসেন সৈকত। লম্বা সময়ের পর জাতীয় দলে ফিরলেন রাব্বি। সম্প্রতি ইমার্জিং দলে খেলেছেন তিনি। এছাড়া দীর্ঘ বিরতির পর 20 ওভারের ক্রিকেটে ফিরলেন মোসাদ্দেক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে পূর্বাঞ্চল। নিকারের সভায় নতুন 1 থানা ও 3 উপজেলা গঠনের সিদ্ধান্ত। গণভোটের রায় না মানার কারণে রাজনীতিতে সংকট, মন্তব্য জামাত আমিরের। দুর্নীতিকে বাজেট বাস্তবায়নের প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ। দেশে আইনের শাসন ধ্বংস করেছেন শেখ হাসিনা, দাবি রুহুল কবির রিজভীর। জুলাইয়ে সংঘটিত সব অপরাধের বিচার নিশ্চিতের দাবি নাহিদের। এবং বিশ্বকাপে রোমাঞ্চকর নক আউটে রাতে DR কঙ্গোর বিপক্ষে নামছে ইংল্যান্ড, মধ্যরাতে বেলজিয়ামের প্রতিপক্ষ সেনেগাল। এই ছিল মোহনার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।